আজকের এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হামিদা কর্তৃক সাবেক ছাত্রলীগের একটি অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরহাদকে এবং যিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে লালন করেন এবং সর্বশেষ টিএসসিতে এই নিজামী আলবদরদের কমান্ডারদের ছবি টাঙিয়ে আত্মস্বীকৃত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে যে কর্মসূচি পালন করেছে সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি একটা রিট পিটিশন দায়ের করেছেন। কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি, সেখানে দেখেছি তিনি শুধুমাত্র এস এম ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পদ এবং বিবেক বোধ থেকে তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিটবাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিটবাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত ভিসি স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় এস এম ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস এম ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা সাবেক পদধারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির। আমরা এ দ্বারা কি বুঝতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই এস এম ফরহাদ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোন সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার করা যায় সেই ইস্যুতে তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল, সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল, সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ নিজে গিয়ে একটি নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস লিস্টে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে দেখবেন 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে যারা সরাসরি জামাতকে, সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি প্রেস লিস্ট লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক
কিংবা বিরোধী মত সংগঠন হোক, তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যেহেতু এস এম ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি। স্পষ্টভাবে সব সময় বিগত একটি বছর এইভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে এস এম ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় কেউ ছাত্র শিবির, তার বিরুদ্ধে তারা মামলা করবে। এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাতে ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে, শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয়, ডাকসুর জিএস হিসাবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বলল যে মামলা করবে, আজকে দিব্যত সেই এস এম ফরহাদ তার মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতাকর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোনো অপকর্মের ফাঁস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে, এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন। তো সেই কারণে তিনি কিন্তু মামলাটি করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের কারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে কারা নারী নিপীড়নের সাথে যুক্ত এবং কারা সাইবার বুলিং এর সাথে যুক্ত সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। প্রিয় উপস্থিতি, আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই যে সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে কারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব কোনো ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে, এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয়। তারা বললে এটি লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের কিন্তু দেখতে চায়, তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইডির ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা বিপিজিএস পদে পদপ্রার্থী তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে তার বিরুদ্ধে আমরা ছাত্র দলে কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে ডাকসুর বিপি জিএস প্রার্থী উমামা ফাতেমা সহ আপনার এখানে মেঘ মোল্লা বসু সহ তারপর রয়েছে
আবু বকর মজুমদার সহ আবু বাকের মজুমদার সহ কাদের সহ সবাই দেখেন এই টক শোতে কিভাবে সরাসরি এস এম ফরহাদকে জিজ্ঞাসা করছে, এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে গুছিয়ে সেই মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতা কর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। কিন্তু তাদের মাঠে ঘাটে কোনো অবস্থান নেই, তারাই আজকে এই ইসলামী ছাত্র সমিতির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এর বিরুদ্ধে জবাব দিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এসেছি বিগত সময়ে যারা আজকের আমাদের এই আয়োজনে আমরা এসেছি এই একটি রিটকারী যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয় আরো বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই আলী হোসেনের সেই প্রমাণের আরেকটি হলো, আপনি দেখেন শুধুমাত্র শিবিরের যে আলী হোসেনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এর জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরো বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হোসেনের নয় এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ এর উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই ফাহমিদা ইস্যুতে হয়তো বা ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ফাহমিদাই নয়, এই যে আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত 1টি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিং এর শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ।